তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। আগে দেখেছি আমরা বামফ্রন্টের হয়েছে, বিজেপির হয়েছে, তৃণমূলের প্রার্থী তালিকা, পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আমরা দেখলাম। একাধিক চমক তৃণমূলের, কার্যত যারা যারা আসন পেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক চমক, এবং একাধিক আসনের রদবদলও হয়েছে। সেখানে সব থেকে উল্লেখযোগ্য এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই কুণাল ঘোষকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। বিভিন্ন রদবদল হয়েছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার। একাধিক রদবদল, কিন্তু আমরা 294টা কেন্দ্রে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা পেলাম তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার 4-5টা বৈশিষ্ট্যের কথা বলতে চাই। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো জেলায় যে সমস্ত নেতা জেলার নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য নয়, জেলার মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, সেই সমস্ত নেতাকে অন্য জেলায় পাঠিয়ে তৃণমূল কংগ্রেস পুনর্বাসন দিয়েছে। এটা হলো ক। খ হলো যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসটা যে সত্যি 365 দিন চলে, সেটাই প্রার্থী তালিকায় রিফ্লেকশন হয়েছে। কেন শওকত মোল্লাকে ভাঙড়ে অবজারভার করা হয়েছিল, আজকে কিন্তু প্রার্থী তালিকা দেখে সেটা বোঝা যাচ্ছে যে নৌসাদ সিদ্দিকে চ্যালেঞ্জ করবার জন্যই ভাঙড় থেকে সরিয়ে পরাজিত ক্যানিং পূর্ব থেকে সরিয়ে ভাঙড়ে আনলেন তাকে সচেতনভাবেই, যাতে করে ওই যে তিনি বলেছিলেন যে এখানে 31টা সিটের মধ্যে যাতে 31-0 হয়, ফলে সেইটা কিন্তু মাথায় তার আছেন। এবং নওশাদ সিদ্দিকী কিন্তু আক্ষরিক অর্থেই চ্যালেঞ্জের সম্মুখীন হলো। বিশেষ করে এসআইআর পরবর্তী পর্যায়ে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে যে প্রভাব তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, সেই প্রভাব কিন্তু যথেষ্ট নওশাদকে চাপে রাখবে। এই মানে এটা যে দীর্ঘ মেয়াদী একটা পরিকল্পনা, সেটা পরিষ্কার ধরা পড়েছে। শওকত মোল্লাকে ভাঙড়ে অবজারভার করা হয়েছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে। সেই সময় থেকে কিন্তু মানে একটা পরিকল্পনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, সেটা ধরা পড়েছে। থার্ড যে বিষয়টা, যে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার তুলনামূলকভাবে সেলিব্রিটি, মানে সোকল সেলিব্রিটিদেরকে অতটা না নামিয়ে, কারণ আপনারা জানেন উত্তরপাড়ার মতন কনস্টিটুয়েন্সিতে অনেকে বলছিলেন ইমন চক্রবর্তী আসবেন গায়ক গায়িকা, কিন্তু তাকে কিন্তু রাখেননি। সেখানে কিন্তু মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়েছে উত্তরপাড়ার মতো কনস্টিটুয়েন্সিতে। অন্যবারের মতন কিন্তু সেলিব্রিটি দিয়ে ভরিয়ে দেওয়া, চমক নেই। মানে পরমব্রত থেকে শুরু করে প্রচুর নাম উঠে আসছিল, সেই চমক কিন্তু এবারের অতটা নেই। ফোর্থ যে বিষয়টা আমি বলবো, যে সেটা হলো নূতন এবং পুরনোদের কিন্তু রাখা হলো। যেমন খড়দা থেকে শোভনদেবকে সরিয়ে এনে বালিগঞ্জে দেওয়া হলো। পুরনো মুখ মানে গৌতম দেবকে শিলিগুড়িতে, মানে তাকে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে এনে শিলিগুড়িতে রিহ্যাবিলিট বা পুনর্বাসন করা হলো। আবার নতুন একের পর এক চমক, বিশেষ করে আমি বলবো যে দেবাংশু ভট্টাচার্য, যাকে গতবার কার্যত পরাজয়ের কাছেই নিয়ে গিয়েছিল, কারণ লোকসভা নির্বাচনে যেখানে পাঠানো হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তোমার গিয়ে তমলুকে, সেই কনস্টিটুয়েন্সিতে দেবাংশু জয়ী হবেন না সেটা নিশ্চিত আমরা ছিলাম। কিন্তু তারপরেও দল তাকে পাঠিয়েছে। এবার কিন্তু দেবাংশুকে তার নিজের জেলা হাওড়াতে তিনি বসবাস করেন, বালিতে দিলে অনেক সহজ হতো, সেখানে না দিয়ে তাকে চুঁচুড়াতে পাঠানো হয়েছে। চুঁচুড়াতে অসিত মজুমদার, ইতিমধ্যেই অসিত মজুমদারই তো নাকি, হ্যাঁ তিনি কিন্তু বিতর্কিত ছিলেন, তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ছিল। এবং দেখো আমাদের সমীক্ষার মতনই কিন্তু মিলে যাচ্ছে যে কেন চুঁচুড়াতে প্রার্থী তালিকা মানে চেঞ্জ করতে হলো। অসিত মজুমদারের বিরুদ্ধে যে নানা রকম ক্ষোভ, নানা রকম তার অশ্লীল গালাগালি বা ভয় দেখানো, তার যে ইমেজ তৈরি হয়েছিল চুঁচুড়ায়, সেই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার দেবাংশু ভট্টাচার্যকে পাঠানো হয়েছে। শ্রীরামপুর অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা আসন, সেখানে অল্প বয়সী মানে লেফট মানে আল্ট্রা লেফট করা যাদবপুরের অধ্যাপক তন্ময় ঘোষকে কিন্তু ওখানে প্রার্থী করা হয়েছে ইয়ং ব্রিগেডের মধ্যে। আবার তুমি যদি দেখো সিপিআইএম দল থেকে এসেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন ধরে ঋতব্রত মানে দলের মধ্যে ছিল, কিন্তু প্রত্যক্ষ মানে নির্বাচনী রাজনীতিতে তাকে নামানো হলো এবার উলুবেড়িয়া পূর্ব থেকে। ফলে ঋতব্রত পুনর্বাসন হলো মানে হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে। রাজীব বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনের পরাজিত হওয়ার পর ডোমজুর থেকে তিনি তৃণমূলের পতাকা ধরলেন। দিনের পর দিন তাকে খাটিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু
হাওড়া জেলার কোনো নেতা তাকে মেনে নিতে রাজি নন, এবং শেষ পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেবরা থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়েছে। অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায় গত 5 বছর কার্যত শ্রমিকের ভূমিকা পালন করেছে, এবার তাকে বিধানসভায় নিয়ে আসার জন্য দেবরাতে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়েছিল। তোমার আগে, হ্যাঁ, আগেই মনে থাকতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তৃণমূল থেকে, বিজেপির থেকে যারা আবার তৃণমূলে এসছে তাদেরকে কিন্তু মানে নাকে খড় দিয়ে আসতে হবে, এবং তাদেরকে কিন্তু পায়চিত্ত করে তারপরে দলে ঢুকতে হবে এবং তারপরে টিকিট পেতে হবে। একই ঘটনা কিন্তু আমরা সব্যসাচীর ক্ষেত্রে দেখলাম। সব্যসাচী দত্ত, যিনি একসময় রাজারহাট নিউ টাউনের বিধায়ক ছিলেন, তাকে কিন্তু 5 বছর মানে বলা যায় নাকে খড় দিতে হয়েছে, তৃণমূলের রাজনীতির সাথে ঘষতে থাকতে হয়েছে। এবার তাকে কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর যে কনস্টিটুয়েন্সি বারাসাত, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হচ্ছে। কঠিন সিট, লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে। এবং একই সাথে এটা আমি বলতে চাই যে যে আইপিএস অফিসার হুমায়ুন কবির বাধ্য হয়ে পড়েছিলেন লাস্ট 2.5 বছর, প্রথমে মন্ত্রিসভায় স্থান দিলেও, কারিগরি দপ্তরের মন্ত্রী করলেও, পরবর্তী পর্যায়ে কিন্তু তাকে কিন্তু কার্যত বাধ্য করে রাখা হয়েছিল। অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তিনি কিন্তু শেষ পর্যন্ত যে মানে আবার সিট পেলেন, সেটা কিন্তু দেবরাতে নয়, সেটা মুর্শিদাবাদে তাকে নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদের দমকল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আইপিএস হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরের উত্থানের পেছনে কিন্তু আরেক হুমায়ুন কবিরের ভূমিকা আছে। যেই মুহূর্তে মুর্শিদাবাদে হুমায়ুন কবির, যিনি ভরতপুরের বিধায়ক তৃণমূল ছেড়ে দিয়ে জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন, মুসলিম ভোটে স্প্লিট হওয়ার সম্ভাবনা তৈরি হলো, সেই মুহূর্তে থেকে কিন্তু আইপিএস হুমায়ুন কবিরের গুরুত্ব বাড়তে লাগলো মুসলিম মুখ হিসাবে। কিন্তু এবং শেষ পর্যন্ত কিন্তু দেবরা থেকে সরিয়ে দিয়ে তাকে দমকলে নিয়ে যাওয়া হলো। ফলে এইভাবে একের পর এক পুনর্বাসন হয়েছে। যেমন আরেকটা উদাহরণ দিই, কোচবিহারের দিকে তাকান আপনারা। কোচবিহারে গত নির্বাচনে শীতলকুচি থেকে পরাজিত হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার পার্থপ্রতিম রায়। এই পার্থপ্রতিম রায়ের হঠাৎ করে সাংসদ হয়ে যাওয়া এবং তারপরে তার উত্থান ঘটেছিল, মাঝে তৃণমূলের রাজনীতির থেকে একটু দূরে, মানে একটু প্রান্তিক অবস্থা তৈরি হয়েছিল, আবার শীতলকুচির পরাজয়, তারপরে কিন্তু আবার পার্থকে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নামানো হয়েছে বিজেপির জয়ী হওয়া আসনে। ফলে এটাও কিন্তু আরেকটা পুনর্বাসনের জায়গা। আপনারা জানেন ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেবের গত নির্বাচনে বড় ব্যবধানে শিখা চ্যাটার্জির কাছে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার কিন্তু তাকে শঙ্কর ঘোষের বিরুদ্ধে কিন্তু নামানো হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে, লড়াই কিন্তু কঠিন, হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিক কৌশলের জায়গা থেকে যদি দেখি, তাহলে একটা সুচারু কৌশল দিয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে। দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং, সেখানে তৃণমূল কংগ্রেসের 5% ভোটও নেই। যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে জামানা জব্দ হতো। সেই আসনগুলোতে কিন্তু তারা সহযোগী দলকে কিন্তু ছেড়ে দিয়েছে। পাহাড়ের 1-2টো আসন যদি আসে, সেটা সরকার গঠনে তাদের সাহায্য করবে। যদি আমি মুসলিম মুখের দিকে তাকাই, তাহলে বলবো যে মুসলমানদের কিন্তু দুর্ভাগ্য, বিজেপি 144 জন প্রার্থী দিয়ে একজনও প্রার্থী করেনি। তৃণমূল কংগ্রেসেরও কিন্তু মুসলিম প্রার্থীর সংখ্যা ক্রমশ কমছে, এবং 47 জন হয়েছে। এটা কিন্তু আপনারা মনে থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের এক সময় বিধায়ক সংখ্যা ছিল 67, তার মানে 20 জন বিধায়কের সংখ্যা মানে কমছে। পশ্চিমবাংলা বিধানসভাতে 67 জন বিধায়ক, মুসলিম বিধায়ক, সেই সংখ্যা কমে কিন্তু এবার অনেকটাই কমে যাবে আবারও। অর্থাৎ পশ্চিমবাংলাতে যে 35% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, যদি 30%, অর্থাৎ যদি 30 জন করে শতকরা ধরি, তাহলে 90 জন অন্তত বিধায়ক থাকার কথা মুসলিমদের। কিন্তু যা তৃণমূল ছাড়া, যেহেতু বিজেপি সেইভাবে সংখ্যালঘু মুখ নেই, মানে সেইভাবে একটিও এখনো দেয়নি, আর জয়ী হওয়ার সম্ভাবনাও খুব কম। সেই ক্ষেত্রে কিন্তু, এবং বাম কংগ্রেসের মধ্যে কংগ্রেস দুই একজন মুসলিম ক্যান্ডিডেট যদি যেতে, তাহলে যথেষ্ট, বামেদের সম্ভাবনা সেটা খুব ক্ষীণ। ফলে সব মিলে আমি তোমায় বলবো যে মুসলিমদের সংখ্যা কিন্তু মানে পশ্চিমবাংলা বিধানসভায় আগামী নির্বাচনেও কিন্তু নির্বাচনের পরে কিন্তু যথেষ্ট কম থাকবে বলে আমি মনে করি। দেখো, কুণাল ঘোষের পুনর্বাসনের প্রশ্নটা ছিল যে উনি দলের মানে সাংসদ ছিলেন, তারপরে তিনি জেলে যান। জেলে যাওয়ার পরে তার দীর্ঘদিন ধরে কিন্তু বিরোধীরা ব্যঙ্গ বিরূপ করতেন যে কুণাল ঘোষকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, কুণাল ঘোষকে দিয়ে কথা বলে নিচ্ছে, কুণাল ঘোষকে দিয়ে ব্যাটিং করিয়ে নিচ্ছে, কিন্তু তাকে কোনো পদ দিচ্ছে না। সবাই পদ পাচ্ছে, কুণাল ঘোষ পদ পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু
যেভাবে বেলেঘাটাতে তার অত্যন্ত প্রিয় পরেশ পালকে সরালেন, সেটা কিন্তু আমি মনে করি যে আগামী দিনে তাকে মন্ত্রিসভায় নেয় কিনা সেটাই দেখার, বা ওখান থেকে জয়ী হয়ে তিনি কি ভূমিকা নেন সেটা দেখার বেলেঘাটায়। এবং একই সাথে তোমার শ্রেয়া পান্ডের কথা বলতে চাই। সে মানে যখন সাধন পান্ডে মারা গেলেন, শ্রেয়া পান্ডে কিন্তু বড় দাবিদার ছিলেন, কিন্তু শ্রেয়া পান্ডের বিরোধিতা করেছিলেন অনেকেই। সেই কারণে শ্রেয়া পান্ডে নিজে না দাঁড়িয়ে তার মা সুপ্তি পান্ডেকে প্রার্থী করা হয়েছিল। এবার কিন্তু সুপ্তি পাণ্ডব বসে গেলেন। শ্রেয়া পান্ডে কিন্তু স্বমহিমায়, তুমি জানো যে মানিকতলা অঞ্চলে শ্রেয়া পান্ডের বিরাট প্রভাব আছে প্রচার সমস্ত দিক থেকে, একেবারেই। কিন্তু এই এন্টার পর্বে যদি তুমি আমায় বলো, তাহলে আমি বলবো যে অনেক পুরনো মুখ রেখে দিয়েছে, অনেক খেলোয়াড়, যেমন বিদেশ বসুকে রাখা হয়েছে, সত্যগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে খেলোয়াড় বিদেশ বসু। আবার পূর্বস্থলী দক্ষিণে পুরনো বামপন্থী নেতা ক্ষিতি গোস্বামী, তার মেয়েকে তুমি ক্ষিতি গোস্বামীর যে মেয়ে বসুধারা গোস্বামী, তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্র থেকে। সাথী খান্ডেকার, পুরনো তোমাদের মনে থাকবে না, আকবর আলী খান্ডেকার খুব মানে এমপি ছিলেন, খুব বিখ্যাত মানুষ ছিলেন, তার ওয়াইফ চণ্ডীতলার থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। ফলে সব মিলে তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে আমি বলবো যে তৃণমূল কংগ্রেস পুরনো মুখ যেমন রেখে দিয়েছে, আবার সাংবাদিকদেরকেও ঢুকিয়েছে। দেবদীপ পুরোহিত দিনের পর দিন, এই তুমি যেখান থেকে এখন শুট করছো দেবদীপ, সেখানে দিনের পর দিন এসছেন, সাংবাদিকতার কাজ করেছেন, কিন্তু একেবারে শেষ দিকে মনে হয়েছে তৃণমূলের বক্তব্যই ও রাখছে, পেপারে রাখছে, মানে সাংবাদিকতায় কম্প্রোমাইজ করছে। সেই কম্প্রোমাইজটা কিন্তু শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করলাম যে তার প্রার্থী হওয়ার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো যে ও যখন সাংবাদিকতা করেছে, সেই সাংবাদিকতার মধ্যে জল ছিল, ভেজাল ছিল, এবং সেখানে সে কিন্তু কম্প্রোমাইজ করে সাংবাদিকতা করেছে। তার ফলেই কিন্তু আজকে সাংবাদিক থেকে মানে সাংবাদিকতার মানে কেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে তাকে হয়েছিল, বা কুণাল ঘোষকে কেন সাংবাদিকতা থেকেও তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসকে সমর্থন করতে হয়েছিল, সেটা কিন্তু বোঝা যায় যখন তারা পরবর্তী সময় রাজনীতির আঙ্গিনায় ঢোকেন। দুর্নীতির মুখ পরেশচন্দ্র অধিকারী, আপনি জানেন তার মেয়ে চাকরি পেয়েছিল, অঙ্কিতা অধিকারী, তার চাকরি চলে গিয়েছিল, বালু, তাদেরকেও আবার টিকিট। দেখো, একই ভাবে বলবো যে যেহেতু লোকসভা নির্বাচন ওই আসনে প্রায় ২৫০০ ভোটে এগিয়ে ছিল, কোচবিহারের জয় পরাজয়ের ক্ষেত্রে ওই আসনে, মেকলিগঞ্জের আসনে, এটা মেকলিগঞ্জ থেকে কিন্তু পরেশ অধিকারী মানে লিড দিতে পেরেছিল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্ক কষেছেন যে মানে লোকসভাতেই যদি পরেশ পিছিয়ে না থাকে, তাহলে বিধানসভাতে নিশ্চয়ই ওই আসনটা জিতবেন। দুর্নীতি মানে ইস্যু হলে তো উনি ওই জায়গাটা হেরে যেতেন। এবং মনে রাখবে যে তোমরা জানো না, মেকলিগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে একটা বড় অংশ আছে হলদিবাড়ি। সেই হলদিবাড়িটা হলো পুরো মুসলিম এলাকা, ফলে মুসলিমদের ভোট তার নিশ্চিত আছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটাই আমি রাখতে চাই যে মানে মেকলিগঞ্জে তো একটা মুসলিম ক্যান্ডিডেট দিতে পারতো, কিন্তু সেখানে কিন্তু মুসলিম ক্যান্ডিডেট দেয়নি, মুসলিমদের মানে যথেষ্ট পরিমাণে সংখ্যা থাকা সত্ত্বেও। আমি তোমাকে বলছি একের পর এক কনস্টিটিউয়েন্সি মানে আমি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মুসলিম ক্যান্ডিডেট কিন্তু দেওয়ার সুযোগ ছিল, কিন্তু দেবব্রত মজুমদার যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন সেখানে, আমরা জানি তিনি বিজেপির প্রাক্তন বিধায়ক। না, মানে দেবব্রত বাবু তো এমএলএ ছিল প্রথমে, বিজেপির কাউন্সিলর ছিলেন, যথেষ্ট প্রভাবশালী কাউন্সিলর ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন তাদের জোট সঙ্গী ছিল, বিজেপি এবং তৃণমূল জোট সঙ্গী ছিলেন, তখন দেবব্রতর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, সেই সম্পর্ক জন্যই পরবর্তী দেবব্রতকে দলে টানতে পেরেছিলেন। পরে তো বিধায়ক হলেন। ফলে দেখো মানে আলাদা কোনো গুরুত্ব আমি দিতে রাজি নই। মানে দেবব্রত দেখো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ ক্যান্ডিডেট জয়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে বেশিরভাগ কেন্দ্র সবগুলোতে জিতবে তা নয়। এবার আমি তোমায় আসবো, এত কৌশল তোমাকে আমি বললাম যে নানা কৌশলের কথা, কিন্তু এই কৌশলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত যে কৌশলটা নন্দীগ্রামের ক্ষেত্রে নিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এইটা নিয়েছে, তাতে যাকে প্রার্থী করা হয়েছে তিনি কিন্তু আমার মতে যে কার্যত বলা যায় ওয়াক ওভার দেওয়া হলো নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে। যে ক্যান্ডিডেটকে আজকেই তৃণমূল কংগ্রেস জয়েন করালো, তার নামটা হলো
পবিত্র কর, এই পবিত্র কর বিজেপির নেতা ছিলেন। বিজেপির নেতা হিসাবে তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের পর তার বিরুদ্ধে মার্ডারের মামলা এনেছিল, আমি যদি ভুল না করি, মার্ডারের মামলা আনা হয়েছিল। তাকে 2 মাসের মতন, আমি যদি ভুল না করি, আবারও বলছি, ভুল করলে আমি ক্ষমা চাইবো, দর্শকরা বলবেন, 2 মাসের মতন পবিত্র করকে কিন্তু জেল খাটতে হয়েছিল। এই তৃণমূল কংগ্রেস জেল খাটিয়েছিল। সেই পবিত্র করকে আজকেই জয়েন করে বিজেপির যে লোকটা ছিল সেই লোকটাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার ফলে আমি নিশ্চিত যে সেখানে 30% সংখ্যালঘু ভোটটা কিন্তু এবার কিন্তু নাও পেতে পারে তৃণমূল কংগ্রেস। মানে এখানে যদি বামেদের প্রার্থী থাকে বা আইএসএফ এর প্রার্থী থাকে, বাম বা আইএসএফ এর প্রার্থী থাকলে মুসলিমদের একটা অংশ কিন্তু বাম বা আইএস এর প্রার্থীদেরকে ভোট দিতে পারে। ফলে আমার মতে কার্যত শুভেন্দু অধিকারীকে ওয়াক ওভার দিয়ে দিল। কি কারণে দিল, কেন দিল, এই অঙ্কটা কিন্তু আমার কাছে একেবারেই পরিষ্কার নয়। পবিত্র করকে আজকেই তৃণমূল কংগ্রেসে জয়েন করে, যার বিরুদ্ধে মার্ডারের মামলা, জেল কাটার অভিযোগ আছে, সেরকম একটা মানে এই অভিযোগগুলো কারা করেছে? তৃণমূল কংগ্রেস করেছে, দিনের পর দিন তৃণমূল কংগ্রেস করেছে। কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে চাইছে, কিন্তু কাটার মধ্যে যদি আপনি ইয়ে রাখেন, ভেঙে দেন কাটা, মানে আগেই যদি আপনি 2021-এর নির্বাচনের পরবর্তী সময় পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ না আনতেন, জেলে না পাঠাতেন, তাহলে কিন্তু আজকে পবিত্র করকে এবং অনেক আগে যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে পারতেন, তাহলে হয়তো একটা স্থানীয় ছেলে হিসাবে লড়াই করতে পারত। কিন্তু একেবারে শেষ লগ্নে এসে না তৃণমূলের লোকজন তার সাথে থাকবে, না মুসলমানরা তার সাথে থাকবে। কার্যত শুভেন্দু অধিকারীকে বিনা মাঠে, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নন্দীগ্রামে জয়ের রাস্তা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তো শুভেন্দু অধিকারী ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এখন শুভেন্দু অনেক বেশি ভবানীপুরে সময় দিবেন, মানে যেহেতু পবিত্র করকে প্রার্থী করলো, হারানোর মানে শুভেন্দু নিশ্চিত হয়ে গেছে। তো ফলে শুভেন্দু তো এখন যদি আগে যদি মানে একজন সিরিয়াস প্রার্থী দিলে শুভেন্দু যদি ওখানে মানে 50% সময় দিত, আর ভবানীপুরে 50% সময় দিত, এবার নন্দীগ্রামে দিবে 25%, ভবানীপুরে দেবে 75% সময়। ফলে আমি তোমায় বলছি, মানে এত বড় ভুলটা মানে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করলেন, সেটা একমাত্র তারাই বলতে পারবেন। না তৃণমূল কংগ্রেসকে স্থানীয় স্তরে মানে তাদেরকে সুখী করলেন এই পবিত্র করকে প্রার্থী করে, না তারা মানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে যারা আছেন নন্দীগ্রামে তাদের মানে শেখ সুফিয়ানদের খুশি করলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের অন্দরে হারানোর চক্রান্ত নয় তো ভবানীপুর থেকে? না সেইরকম আমি মনে করি না, কিন্তু দেখো মানে কৌশল অনেক সময় ভুল হয়। আইপ্যাক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই তাদের কাছে তো কোনো রিপোর্ট এত না, যে এটা আমার কাছে যা খবর, আইপ্যাক লাস্ট কয়েক মাস ধরে চেষ্টা করেছিল। এবার পবিত্র কর যেটা মানে জানা যাচ্ছে, আমি যদি আবার বলছি ভুল না হই, তাহলে কিন্তু আমি বলবো যে পবিত্র করকে বহুদিন থেকে তৃণমূলে ঢোকানোর চেষ্টা করছিল আইপ্যাক। কিন্তু পবিত্র করের স্ত্রী, তিনি হলো পঞ্চায়েত প্রধান, পবিত্র করের স্ত্রী পঞ্চায়েত প্রধান, মানে বিজেপির পঞ্চায়েত প্রধান। ফলে উনার ওখানে একটা লায়াবিলিটি আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো এই যে আইপ্যাক টিমের লোকজন ওর বাড়িতে যেত, এইটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা দেখে ফেলেছিল। এই দেখে ফেলার ফলেই একটা সভাতে ওর উপরে হামলা করে, মানে বিজেপির কর্মী সমর্থকরা হামলা করে, এবং শেষ পর্যন্ত কিন্তু ও বুঝলো যে আমার আমও গেছে, তাহলে ছালাতে চলে যাই। অর্থাৎ আমার বিজেপি যখন বুঝেই গেছে যে আইপ্যাকের সাথে আমি সম্পর্ক করছি, তাহলে আমার তার থেকে তৃণমূল কংগ্রেসে গিয়ে, এবং দেখো এখানে তো অফার, বিরাট ধরনের অফার হয়, ফলে এই অফারের বিনিময়েও এসছে। মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরটা আপনাদের পাখির চোখ একেবারে। মানে আমি নন্দীগ্রাম নিয়ে আমি ভাববই না, মানে বিজেপি একটা সিট পেলেও নন্দীগ্রাম সিটটা পাবে। আর ভবানীপুরের লড়াইটা শুভেন্দু কোন লেভেলে নিয়ে যেতে পারে সেটাই দেখা। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সিজনাল পলিটিশিয়ান, সেও 1 ইঞ্চি ছেড়ে কথা বলবে না। হ্যাঁ, টক্কর হবে। এবং এইবার 2026-এর নির্বাচন মানে সকলের চোখ মানে আবদ্ধ থাকবে ভবানী কেন্দ্রের ফলাফল নিয়ে, প্রচার নিয়ে। ফলে এটা একটা জমজমাট লড়াই হবে, এতটুকু আমি বলতে পারি।